বর্তমান সময়ে কৃষি ব্যবসার অন্যতম সেরা ট্রেন্ডটি হচ্ছে লতিরাজ কচু। আপনি দেখেন ১ বিঘা জমিতে প্রতি সপ্তাহে ২০,০০০ টাকার লতিরাজ কচুর লতি বিক্রি করা সম্ভব। হিসাবটা কিভাবে? ৫,০০০ পিস চারা লাগানো যাবে ১ বিঘা জমিতে। প্রতিটি চারা থেকে যদি আমরা ১০০ গ্রাম পরিমাণ লতি সংগ্রহ করি প্রতি সপ্তাহে, ৫০০ কেজি লতি আসে। বাজারে পাইকারি দামে ৪০ টাকা করে যদি আমরা কেজি বিক্রি করি, তাহলে ৫০০ কেজির মূল্য এসে দাঁড়ায় এই ২০,০০০ টাকা। লতিরাজ কচুকে অনেকে যশোরের কচু বলে থাকেন। এটি হলো মূলত বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বাড়ি এক জাতের কচু। প্রতিটি চারার মূল্য আপনার হয়তো ২ টাকা করে পড়বে পাইকারি দামে কিনলে, এবং জমি তৈরি করার সময় সার, মেডিসিন এবং লেবার মিলে আপনার প্রায় ৫,০০০ এর মধ্যে খরচ হবে। তাতে করে প্রাথমিকভাবে আপনার ১৫,০০০ টাকা খরচ হবে। এছাড়া পরবর্তীতে যখন আপনি আন্তঃপরিচর্যা করবেন কচুর, তখন প্রতি সপ্তাহে প্রায় ২ থেকে ৩,০০০ টাকা খরচ আছে সার, ওষুধ এবং অন্যান্য লেবারের খরচ হিসাব করলে। আর আপনি যখন ফুল ফলনটা চলে আসবে, প্রায় ২০,০০০ টাকা কচু বিক্রি করতে পারবেন প্রতি সপ্তাহে। প্রায় ২ মাসের মতো সময় লাগে এই কচু গাছে লতি আসতে। প্রিয় বন্ধুরা, আমরা এবার আসবো কিভাবে এই লতিরাজ কচু চাষ করা যায়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, পুরো বিষয়টি সংক্ষেপে বলার চেষ্টা করব। এই লতিরাজ কচু বছরে ১২ মাস চাষ করা সম্ভব। এই ক্ষেত্রে আপনার যে জমি লাগবে, সেই জমি হতে হবে মাঝারি নিচু ধরনের জমি, অর্থাৎ যে জমিতে বৃষ্টির পানি জমে। আর মাটি হতে হবে বেলে দোআঁশ বা আঠালো মাটি, এবং সেচ ব্যবস্থা থাকতে হবে। বর্ষাকালে যদি বৃষ্টির পানি জমে, সেক্ষেত্রে আপনার ওই সময়টায় সেচ না দিলেও চলবে, তবে সেক্ষেত্রে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকতে হবে। জমি তৈরি করার সময় কমপক্ষে ৫০০ থেকে ১,০০০ কেজি গোবর সার দিতে হবে। তার সঙ্গে আপনি ১০ কেজি ইউরিয়া, ২০ কেজি এমওপি, ২০ কেজি টিএসপি, এবং তার সঙ্গে একটি হরমোন, রুটন নামে একটি হরমোন, এটা হলো শিকড় বর্ধক হরমোন। অর্থাৎ আপনার কচুর শিকড়টা বর্ধন করতে সহায়তা করবে সে দ্রুত সময়ে, যেই কারণে আপনি রুটন দিবেন ২ কেজি, আর হচ্ছে কার্বোফুরান দিবেন ২ কেজি, যাতে করে মাটিতে যে কীট পতঙ্গগুলো রয়েছে, সেই কীট পতঙ্গগুলো যেন মারা যায়, ক্ষতিকর কীটগুলো যেন মারা যায়। এটা হলো কীটনাশক। এবং পচন রোগ বা ছত্রাকের আক্রমণ রোধ করার জন্য আপনি ট্রাইকোডার্মা পাউডার, এটি একটি জৈব ছত্রাকনাশক, এটি দিয়ে দিবেন ৩ থেকে ৪ কেজি পরিমাণ। এরপরে আপনি মাটি তৈরি করবেন, সেক্ষেত্রে খেয়াল রাখবেন কমপক্ষে ৩ থেকে ৪টা চাষ দিতে হবে। ৩ থেকে ৪-এর নিচে আপনি চাষ দিবেন না। যত চাষ দিবেন তত বেশি ভালো হবে, এবং যত গোবর সার দিবেন তত বেশি ভালো হবে। শেষ চাষের সময় এই জিনিসগুলো মিশিয়ে দিবেন। চারা রোপণ করতে হবে সারিবদ্ধভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম সারি করে চারা রোপণ করতে হবে। সেই ক্ষেত্রে এই যে সারিগুলো দেখছেন, একটা সারি থেকে আর একটা সারির যে দূরত্বটা, এই দূরত্বটা হবে ১.৫ হাত পরিমাণে, এবং এই যে একটি চারা থেকে আরেকটি চারা, এই চারাগুলোর দূরত্ব হবে ১ হাত পরিমাণে। এবং চারাগুলো রোপণ করার সময় খেয়াল রাখবেন যে মাটির গভীরে যেন ১.৫ ইঞ্চি পরিমাণ ভিতরে ঢোকে, অর্থাৎ এই মাটির উপর থেকে ভিতরের দিকে ১.৫ ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকবেন। এর চেয়ে বেশি গভীরে এটা দেওয়ার দরকার নেই, বা এর চেয়ে খুব একটা উপরেও রাখার দরকার নেই। এইভাবে চারা লাগালে সেক্ষেত্রে ফলাফলটা ভালো পাবেন। প্রতি ১ বিঘা জমিতে আপনারা ৫,০০০ পিস চারা রোপণ করতে পারবেন। আমরা যদি শতকের হিসাব করি, তাহলে প্রতি শতকে প্রায় ১৫০ পিস চারা রোপণ করা যায়। চারা রোপণ করার ২ সপ্তাহ পরে সেখানে আপনি আগাছানাশক প্রয়োগ করবেন। সেই ক্ষেত্রে বুটাক্লোর নামে একটি আগাছানাশক রয়েছে, এটি পাউডার ফর্মে পাওয়া যায়। এটি আপনি দিতে পারেন প্রতি বিঘায় ২ কেজি পরিমাণ, অথবা প্রেটিলাক্লোর নামে একটি আগাছানাশক যে লিকুইড ফর্মে পাওয়া যায়, এটি আপনি দিবেন ১০০ মিলি প্রতি বিঘায়। এভাবে দিয়ে স্প্রে করে দিলে আগাছাগুলো দূর হয়ে যাবে। এবং আগাছা নাশক প্রয়োগ করার সময় আপনি খেয়াল রাখবেন জমিতে যেন পর্যাপ্ত পানি থাকে, অর্থাৎ পানিতে ভরা থাকবে। আগাছা প্রয়োগ করার ১ সপ্তাহ পরে আপনারা পানিটি আস্তে আস্তে কমাতে থাকবেন। তবে একটা স্ট্যাগন্যান্ট ওয়াটার বা একটু দাঁড়ানো কিছু পানি রেখে দিলে সবসময় যেটা ভালো হয়, যে আগাছা সহজে জন্মানোর সুযোগ পায় না, কারণ জমিতে আগাছা হলে প্রচুর পরিমাণ পোকা এবং রোগের উপদ্রব দেখা দেয়। লতির ভালো ফলন পেতে হলে নিয়মিত সার প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু বিষয় খেয়াল রাখবো, যেমন ইউরিয়া সার আমাদের প্রয়োগ করতে হবে মাসে ৩ থেকে ৪ বার, এবং ৮ কেজি পরিমাণে। আমি এটা প্রতি বিঘার হিসাব বলছি, ১ বিঘা জমির জন্য যে হিসাবটি সেটি বলছি। এমওপি সারটা মাসে ২ বার প্রয়োগ করতে হবে ২ কেজি করে। টিএসপি সার মাসে ২ বার দিতে হবে ২ কেজি করে। সালফার 80% সালফার, অথবা আপনারা যেটি বলেন থিওভিট,
এই সারটি আপনারা মাসে 1 থেকে 2 বার দিবেন, এটাও 2 কেজি পরিমাণে। জিঙ্কটা মাসে অবশ্যই 2 বার দিতে হবে 2 কেজি পরিমাণে। আর মাঝে মধ্যে বোরন, অর্থাৎ মাসে একবার আপনারা বোরন সার দিতে পারেন 1 থেকে 1.5 কেজি পরিমাণে। এইভাবে নিয়মিত কিন্তু সার দিয়ে যেতে হবে। আপনারা খেয়াল রাখবেন যে কচু গাছ কিন্তু লতি দেওয়া শুরু করলে একবার টানা 8 থেকে 10 মাস লতি দিবে, অর্থাৎ এই কচু গাছটি আপনি লাগানোর পরে প্রায় 1 বছর পর্যন্ত সে আপনাকে ফলন দিবে। যেই কারণে আপনার একদমই নিয়মিতভাবে এই সারগুলো প্রয়োগ করে যেতে হবে। যত নিয়মিত আপনি সার প্রয়োগ করবেন তত বেশি পরিমাণে আপনি কচুলতি পাবেন। কচুলতির মানটা অনেক পুষ্টি সমৃদ্ধ হবে এবং কচুলতির ওজনটাও বেশি পাবে। সার দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে সব সার আসলে কখনো একবারে দিবেন না, বিভিন্ন ভাবে ভাগ করে নিবেন। যেমন একবার হয়তো আপনি ইউরিয়া তার সঙ্গে টিএসপি এবং জিঙ্ক দিলেন, আবার ইউরিয়া প্রয়োগের সময় আপনি এমওপি এবং সালফার দিলেন, আবার ইউরিয়া দেওয়ার সময় হয়তো আপনি টিএসপি এবং বোরন দিলেন। এরকম করে 3টি 4টি করে সার একসাথে মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। ইউরিয়াটা আপনি প্রতিবার দিবেন, তার সঙ্গে এইগুলো যেভাবে হিসাব দিলাম প্রতি মাসে সেটা হিসাব ঠিক রেখে এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবার প্রয়োগ করবেন। এইভাবে প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনার খাদ্যের সমস্যা থাকবে না জমিতে। লতি কচুতে নানা রকম পোকামাকড়ের আক্রমণ হতে পারে, নানা রকম রোগবালাই হতে পারে। বিশেষ করে আপনারা লাল মাকড় নামে একটি পোকার আক্রমণ খেয়াল করতে পারবেন। যেই কারণে যে কাজটি করতে হবে যে এই চারা রোপণ করে ফেলার 2 সপ্তাহ পরেই আপনারা এর প্রতিরোধমূলক ব্যবস্থা নিবেন। লাল মাকড়ের আক্রমণ দমন করার জন্য অ্যামামেকটিন গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করবেন। যেমন ধরুন ভার্মিটেক নামে একটি কীটনাশক রয়েছে, ওমাইট নামে একটি রয়েছে, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আর এছাড়াও চোষক, সাদামাছি, থ্রিপস, পাতাফড়িং, মাজরা পোকা, শুঁয়োপোকা, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ আসতে পারে, যে কারণে কার্বোসালফান গ্রুপের কীটনাশক আপনার ব্যবহার করতে হবে। যেমন ধরুন মার্শাল নামে একটি কীটনাশক রয়েছে, এটি এই গ্রুপের। আপনারা এই 2টি কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। আর যদি কখনো লেদা পোকার আক্রমণ দেখতে পান, এটি দেখা যেতে পারে একটা পর্যায়ে, তখন ম্যালাথিয়ন 57 এসি নামে একটি কীটনাশক, এটি আপনারা এই গ্রুপের কীটনাশকটা আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আশাথিয়ন, ফাইকম এই নামে 2টি কীটনাশক আপনারা পেয়ে যাবেন, যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। আর বিভিন্ন ছত্রাকের আক্রমণ দেখা দেয়, বিশেষ করে বিভিন্ন রকম ব্লাইট এবং পচা রোগ হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা 2টা ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন। একটি ব্যবহার করবেন মেনকোজেব প্লাস মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক, আর একটি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক। আপনারা বাজারে অ্যাভেলেবল এই 2 গ্রুপের ছত্রাকনাশক পেয়ে যাবেন। এই 2টি ছত্রাকনাশকও এরকম এই কীটনাশকের সঙ্গে ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে হবে। এর পাশাপাশি এই লতি কচুর ফলন বৃদ্ধির জন্য, যাতে করে লতির খুব ভালো বৃদ্ধি হয় এবং লতির ওজন বাড়ে এবং এর গুণগত মান বৃদ্ধি পায়, সেই কারণে আপনার এখানে হরমোন স্প্রে করার প্রয়োজন রয়েছে। হরমোনের মধ্যে একটি হরমোন রয়েছে, যে হরমোনটির নাম হচ্ছে GA3, জিবেরেলিক অ্যাসিড নামে যে হরমোনটা, এইটি এখানে থাকে। এই হরমোনটা আপনারা মাসে 2 বার ব্যবহার করতে পারেন। বিশেষ করে লতি কাটার পরে ব্যবহার করবেন। আপনি 1 প্যাকেট হরমোন 10 শতক জমির জন্য দেওয়া যায়। 1 বিঘার ক্ষেত্রে আমাদের 2 প্যাকেট হরমোনের প্রয়োজন হবে। এবার আমরা লতি কিভাবে সংগ্রহ করব সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখবেন যে গাছের গোড়া থেকে এরকম অনেকগুলো লতি বের হবে। কমপক্ষে এরকম 10-12টা করে লতি আপনি সবসময় দেখতে পাবেন গাছে। তার মধ্যে যেগুলো ম্যাচিউরড হয়ে গেছে, অর্থাৎ লম্বা হয়েছে এবং বেশ মোটা হয়েছে সাইজে, সেই লতিগুলো সংগ্রহ করবেন। খেয়াল করবেন যে লতির এরকম বিভিন্ন রকম গিঁট থাকে। সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন যে গোড়া থেকে এরকম 1টি বা 2টি গিঁট রেখে তারপর এখান থেকে কেটে ফেলবেন। তাহলে যেটি হবে যে এই গিঁট থেকে পরবর্তীতে আবার নতুন লতি আসবে। এরকম গিঁট রেখে কাটলে বেশি পরিমাণে লতি আপনারা সেখান থেকে পাবেন। এইভাবে লতি সংগ্রহ করতে হবে। আপনারা মাসে অন্তত 4 বার লতি সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ প্রতি সপ্তাহে 1 বার। এরকম করে আপনারা প্রায় 8 থেকে 10 মাস পর্যন্ত এই গাছ থেকে ফলন পাবেন। অর্থাৎ একবার রোপণ করলে সেখান থেকে আপনারা প্রায় 1 বছর ব্যাপী সে গাছটি রাখতে পারবেন এবং প্রায় 10 মাস পর্যন্ত সেখান থেকে ফলন পাবেন। যে বিষয়টি সবসময় খেয়াল রাখবেন যে কচু গাছ যেখানে থাকবে সেই জায়গাটি সবসময় যেন কর্দমাক্ত থাকে, কাদা কাদা যেন থাকে। সবসময় যে পানি থাকতে হবে এমন না, কর্দমাক্ত থাকে। আর পানি থাকার একটা বড় সুবিধা আছে, পানি থাকলে সহজে আগাছা হয় না। এই আগাছা একটি বড় সমস্যা। এজন্য আপনি যদি সবসময় কম বেশি একটু পানি ধরে রাখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই আগাছার আক্রমণটা কম দেখা দিবে। প্রিয় বন্ধুরা,
খুব সংক্ষেপে চেষ্টা করলাম লতিগত চাষ সম্পর্কে আলোচনা করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু জানার দরকার হয় আমাকে কমেন্টে লিখতে পারেন। আমি সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো বিষয় জানতে চাইলে সেটিও জানাবেন। পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। যদি আপনারা কেউ লতিগত চাষ করতে চান, আমি আগেই বলেছি যে এটি সারা বছর চাষ করা যায়। বছরের যেকোনো সময় লাগানো যায় এবং লাগানোর প্রায় ২ মাস পরে আপনি ফলন পাবেন। তবে শীতকালের দিকে লাগালে ফলন পেতে প্রায় ১ থেকে ৩ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। অন্যান্য সময় আপনি ২ মাসের মধ্যেই ফলন পাবেন। আপনি যেকোনো সময় শুরু করতে পারেন। আপনি এখনো এই চাষটা শুরু করতে পারেন। আর লতু কচুর চারা সংগ্রহ ব্যাপারে কিন্তু খুব সিনসিয়ার থাকবেন। কারণ চারার মানের উপরই নির্ভর করবে আপনার ফলনের মান। চারা ভালো তো লতি ভালো। যেই কারণে চারা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা থেকে ভালো চারাটি সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনারা আপনাদের মতো করে খোঁজ খবর নিয়ে প্রয়োজনে সেই স্থানে গিয়ে দেখে শুনে তারপরে চারা কালেক্ট করবেন। আর যদি এই চারা সংগ্রহে কোনো সহযোগিতা বা পরামর্শের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। সেই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করব ভালো উন্নত জাতের চারা ম্যানেজ করে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।